বাংলাদেশ আমাদের এবং বণিক সমিতির সেটা এখনো বহমান, ধারাবাহিক বহমান। কারণ আমরা সম্প্রতি প্রধান কর্মকর্তার সাথে দেখা করেছি, উনি স্পষ্ট কি বলেছেন, উনি স্পষ্ট বলেছেন যে তারিখ তাহলে আইনের আশ্রয় নেন। এখন আমরা আইনের আশ্রয় নেওয়ার আগে আপনাদের কাছে আপনার যদি এইটাই আমাদের প্রশ্ন, আমাদেরও একই, আপনার সাথে একমত। আর এই জন্যই আপনাদের কাছে এসেছি, আপনারা এটা জাতির সামনে তুলে ধরুন যে এটা কীভাবে সম্ভব, এবং আপনারা প্রয়োজনে সম্পত্তি কর্মকর্তার কাছে যান, কাইজার সাহেবের কাছে, উনি কীভাবে দিচ্ছেন, এবং আমরা যে 21 তারিখে গিয়েছিলাম আমাদের কেন সদুত্তর দিতে পারে না, এই বিষয়টা আপনারাও একটু ধরেন। আপনারা যেহেতু সাংবাদিক, আপনারা জাতির বিবেক, জাতির চোখ, আপনারা যান তাদেরকে জিজ্ঞেস করেন। জি ভাইয়া, আমার নাম অমিত সুপাল, আমি দৈনিক সমকাল পত্রিকায় কাজ করি। দেওয়ার এখতিয়ার রাখেন তাহলে উনি দেবেন, এবং এখানে কে নেবেন, যিনি নেন উনি যাতে হাটবাজার ইজারা আইন আছে, একটা আইন অনুযায়ী টাকাটা তুলবেন। কিন্তু আমাদের কথা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তফসিলে, সম্পত্তির তফসিলেই তো আমাদের এই মৌলবাজারটা নাই, তাহলে ইজারাটা কেন দেবেন? আমি কি বোঝাতে পেরেছি? নিশ্চয়ই লাকি বলছে যে যারা এখন লাকির বিরুদ্ধে বলছেন বা এই ইজারার সিস্টেমের বিরুদ্ধে বলছেন, তারা আসলে চাঁদাবাজি করে সুবিধা ভোগ করছে। লাকি এই কথাটা অমন করে বিষয়টা হচ্ছে যে দেখুন, প্রতিটা ব্যবসা এখানে যারা উপস্থিত আছেন, আপনার কি মনে হয় এই বয়স্ক লোকটা চাঁদাবাজ? উনি একটা রেজিস্ট্রেড সমিতির, সমবায় সমিতির সাধারণ সম্পাদক, আমার ডান পাশে আছেন সভাপতি, কাঁচা বাজার যেখানে সবজি বিক্রেতা হয়, কাঁচা বাজার সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক। এরা কি আসলে চাঁদাবাজ করতে পারে? কারণ এইটা তো আমাদের ব্যবসায়ীরাই টাকা দিয়ে সমিতিটা মেনটেন করি। আর এখানে ব্যক্তি মালিকানাধীন সবচেয়ে বড় যে বিষয়টা আপনি যেটা প্রশ্ন করলেন, লাকি কি বলছে বা সম্পত্তি কর্মকর্তা কি বলছে সেটা বিষয় নয়। আপনারা যেটা অনুসন্ধান করে বের করবেন, যেহেতু আপনার জাতির বিবেক, অনুসন্ধানী প্রতিবেদন আপনারা বের করে দেখেন যে সম্পত্তি ডিপার্টমেন্টে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই মৌলবাজারের মালিকানা আছে কি। এক, 2 নম্বর প্রশ্ন হচ্ছে মালিকানা যদি না থেকে থাকে তাহলে বিগত দিনগুলোতে ফ্যাসিস্টিজম যে কায়দায় ইজারার নামে চাঁদাবাজি করেছে সেটা পুনরাবৃত্তি করতে গেলে আসলে লাভবান কারা হবে, এই বিষয়টা আমাদের দেখতে হবে। লাভবান কারা হবে? যখন মানুষ বলবে আগে ভালো ছিলাম। এই জিনিসটা যারা প্রতিষ্ঠিত করতে চায়, যারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা 24-এর বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যেসব ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টিজমের আমলারা বসে আছে প্রশাসনের বিভিন্ন জায়গায়, তারা এই দেশে যে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি করতে চায়, তাদেরই নীল নকশা এটা। আমরা এটারই প্রতিবাদ করছি, অন্য কিছু না। জি আচ্ছা, মূলত আসলে টাকাটা কে নিচ্ছে? টাকাটা কে এর আগে সর্বশেষ 5ই আগস্টের পূর্ব পর্যন্ত আমাদের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন আলমগীর হোসেন, পরবর্তীতে নাম ট্রান্সফার করে হয়ে শেখ আলমগীর সাহেব, উনি নিতেন। এখন 5ই আগস্টের পর আজকে 5 মাস যাবত, এই 5-6 মাস আমরা খুব শান্তিতে ছিলাম। হুট করে শুনলাম যে এটা ইজারা দিচ্ছে আবার সিটি কর্পোরেশন নতুন করে। আমরা ভেবেছিলাম যে ফ্যাসিস্টিজম বিতাড়িত হয়েছে, ওই ফ্যাসিস্ট নিয়ম কানুনও বিতাড়িত হয়ে গেছে, আমরা নিশ্চিত ছিলাম। যার জন্য আমরা সম্পত্তি কর্মকর্তার সাথে দেখা করি 21 তারিখে, এবং আমরা ইতিমধ্যে লিখিত দিয়েছি। তখন উনি যখন স্পষ্ট জানালেন যে অতীতের নিয়মই চলবে, তো বাধ্য হয়ে আমরা এই আন্দোলনে নামতে হয়েছে এবং আজকে সংবাদ সংগ্রহ করতে হয়েছে। টাকাটা এখনো নেওয়া শুরু হয়নি, যেহেতু আমরা আন্দোলন করছি। ঠিক আছে, হ্যাঁ, ওখানে যখন আমরা সম্পত্তি কর্মকর্তার সাথে দেখা করতে গিয়েছিলাম, উনি ওনার নামটা নিয়েছেন এবং উনি স্পষ্ট করে ওনার পদবিও বলেছেন। তারপর এবং উনি ওখানে উপস্থিত ছিলেন। হ্যাঁ, ওনারা সিটি কর্পোরেশন অফিসার নিয়ে সাইনবোর্ড নিয়ে এসেছিলেন, আমাদের ভিডিও আছে। আমরা তখন ওই যিনি সেনাপতি কর্মকর্তা ছিলেন সিটি কর্পোরেশনের, ওনাকে আমরা আমাদের পেপারসগুলো দেখাই, আমাদের মালিকানা পেপারসগুলো দেখানোর পরেই আমরা টেন্ডারের কাগজগুলো তখন দেখতে চাইনি, কিন্তু 21 তারিখে আমরা দেখতে চেয়েছিলাম। তখন ওনারা আমাকে দেখাইছেন, সম্পত্তি কর্মকর্তা টেন্ডারের কাগজটা দেখাইছেন। আচ্ছা, আমার নাম চমৎকার প্রশ্ন করেছেন। আসলে আপনি জানেন যে বিগত দিনগুলো থেকে নিয়ে এখন পর্যন্ত দেশের যেগুলো ক্রাইসিস পিরিয়ডে স্থানীয়ভাবে কখনই মানুষ সমাধান সিটি কর্পোরেশন চলবে, আমরা সেটার প্রতিবাদে বন্ধ রেখেছি। এখানে লাকি না হয়ে অন্য কেউ ইজারা নিতে পারে, এখানে আমরা স্পেসিফিক লাকির বিষয়টা না, আমাদের মূল বিষয়টা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন
অরিজিনালি সেটা দিতে পারে কিনা, ইখতিয়ার রাখে কিনা, তার অধিকার আছে কিনা। আরেকটা বিষয় জি। লাগে, তাদেরকে জানাতে চাই, বিগত স্বৈরাচার হাসিনা আমলে ফজলুল তাপস এবং কাউন্সিলর জোরপূর্বক আমাদের বাজার থেকে প্রত্যেকটা দোকান থেকে 300, 500, 1000 টাকা করে চাঁদা নিত এবং সেই চাঁদা নেওয়ার কারণে দোকানদাররা সেটা পণ্যের উপরে নির্ভর করত। সব বাজার থেকে পণ্য দামটা বেশি হতো। আস্তে আস্তে বাজারটা প্রায় ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবগুলিতে আসছে। এবং আজকে আমরা আসছি আপনাদের মাঝখানে, আপনাদের মাধ্যমে আমরা এই সরকারের, আমরা এই উপদেষ্টা সরকারের কাছে আমরা ন্যায্য বিচার চাই। আমাদের বাজার যাতে আমরা পুনরুদ্ধার করে আমাদের গরিব যারা আছে, এক একটা দোকান একজন পরিবারের ইতিহাস, একটা স্বপ্ন, এক একটা দোকান যে একটা সংসার চলে। এবং এই আশা এবং প্রত্যাশার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমিও বক্তব্য শেষ করছি। এই সাংবাদিক সম্মেলন আমরা এখানে সবাই একত্রিত হচ্ছি। এই বাজারটা হলো আপনার মালিকানা বাজার। আমরা সিএস, আরএস, এসএ, সিটিজেন পর্যায়ে যেগুলো দেখেছি, ওগুলোর ধারাবাহিকতায় আমরা কিন্তু মোটামুটি কিছুটা বুঝতে পারি যে এটা এখনো কাগজে যেহেতু আছে, জমির কিছু অংশ কিন্তু কাগজ ছাড়া হয়। কাগজের মধ্যে যাদের নাম থাকে তারাই জমির মালিক হয়, কিন্তু দিয়েছে লাকি নামে একজনের কাছে, যুবদলের সে নেতা নাকি। যাই হোক, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিক ভাইদের, ন্যায্য আপনারা আমাদের জন্য সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের সাহায্য করবেন, এটা আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।